দুপুরবেলা ভাতের প্লেটে 2 পিস চিংড়ি মাছ উঠিয়ে নিতেই চেঁচিয়ে উঠল রূপার ভাবি নীরা। এত বড় বড় চিংড়ি এক পিস নিলে কি খাওয়া হবে না? বাড়িতে যে আরো দুটো মানুষ খাওয়ার আছে সে খেয়াল আছে তোমার? ভাবির কথা শুনে রূপা কি বলবে বুঝতে পারে না। মনে আঘাত পেল, চোখ দুটো জলে টলমল করছে, কিন্তু নীরাকে কিছু বলতে পারছে না। আর বলবেই বা কি? বাবা মায়ের মৃত্যুর পর ভাই ভাবের ঘাড়েই তাকে পড়তে হয়েছে। স্বামী সংসারেও তার জায়গা হলো না। স্বামী হঠাৎ অ্যাক্সিডেন্টে মারা যাওয়ায় শ্বশুরবাড়ির লোকেরা তাকে অপয়া বলে তাড়িয়ে দিল। রূপার স্বামী যখন মারা যায় তখন রূপা 2 মাসের অন্তঃসত্ত্বা। এ বাড়িতে আসার পর পেটের বাচ্চাটাও হুট করে মিসক্যারেজ হয়ে গেল। রূপা ভেবেছিল বাচ্চাটা দুনিয়ার মুখ দেখলে তাকে নিয়ে স্বামীর শেষ স্মৃতি হিসেবে সারা জীবন পার করে দেবে, কিন্তু তার হলো কোথায়? দুঃখিনীর দুঃখ আর শেষ হল না। কথাগুলো ভাবতে ভাবতে কান্নায় ভেঙে পড়ে রূপা। নীরা দেখেও যেন না দেখার ভান করে চলে গেল। রূপা প্লেট থেকে চিংড়ির পিসটা নিয়ে আবার বাটিতে রেখে দিল। একটু ঝোল ভাতের কিনারে নিয়ে দুনলা মুখে দিয়ে নিজের কাজে চলে গেল। ওয়াশরুমে বালতি ভর্তি কাপড়। এটা নতুন কি? প্রতিদিন 1 বালতি করে কাপড় ধুতে হয় তার। কাপড়গুলো ধোয়া শেষ হয়ে গেলে ড্রয়িং রুম মুছতে হয়। এর আগে বাসার ফার্নিচারগুলো মুছে পরিষ্কার করে নেয়। ড্রয়িং রুম মোছা শেষ হতে না হতেই অফিস থেকে বাসায় আসে রূপার ভাই শামীম। রূপা ঘড়ির দিকে তাকায়। বিকাল 4টা বাজে। শামীমকে আজ এত তাড়াতাড়ি বাড়ি ফিরতে দেখে রূপা একটু অবাক হয়ে যায়, কিন্তু কিছু বলে না। রূপাকে বিকালবেলা ড্রয়িং রুম মুছতে দেখে শামীম জিজ্ঞাসা করে, কি রে, এ অবেলা রুম মুছতেছিস? তোর ভাবি কোথায়? রূপা নিচু গলায় উত্তর দেয়, সারাদিন ঘরে বসে বসে সময় কাটে না ভাইয়া, তাই একটু কাজ করছিলাম। ভাবি রুমেই আছে। রূপার কথায় শামীম মৃদু হাসে। বোনের মাথায় হাত রেখে বলে, একমাত্র বোন তুই আমার। তুই আমার বাড়িতে হেসে খেলে থাকবি। তোর এত কাজ করতে হবে না। যা, ফ্রেশ হয়ে আমার জন্য একটু শরবত নিয়ে আয় তো। বাইরে যা গরম পড়েছে আজ। কথাটা বলে শামীম রুমে চলে যায়। রূপার চোখ খুশিতে চিকচিক করে ওঠে। রূপা ভাবে, ভাই তো আর জানে না সকাল সন্ধ্যা অবধি বাড়ির সমস্ত কাজ তাকেই করতে হয়। তাতে কি, ভাই তো তাকে ভালোবাসে, এটাই অনেক। শামীম রুমে গিয়ে দেখে রূপা বসে বসে ফোনে ভিডিও দেখছে আর হাসছে। শামীম রুমে আসার পরও তার কোনো হেলদোল নেই। শামীমও কিছু বলল না। ড্রেস চেঞ্জ করে ওয়াশরুমে ঢুকে গেল ফ্রেশ হতে। এর মাঝে রূপা তার জন্য শরবতের গ্লাস টেবিলের উপর রেখে গেছে। পরদিন শামীম আবারও একই সময় অফিস থেকে বাসায় ফেরে। এসে দেখে রূপা আজও ঘর মুছতে ব্যস্ত। শামীম কি যেন ভেবে ওয়াশরুমে উকি দেয়। দেখে এখনও 1 বালতি কাপড় ভেজানো রয়েছে। শামীম আজ রূপাকে কিছু বলল না, চুপচাপ রুমে ঢুকে গেল। শামীমের স্ত্রী নীরা তখন টিকটকে ভিডিও বানাতে ব্যস্ত। শামীম রুমে ঢুকতেই নীরা প্রশ্ন করে, আজকাল তুমি এত তাড়াতাড়ি বাসায় ফিরছো যে? অফিসে কাজের চাপ কম মনে হচ্ছে। শামীম নীরার দিকে না তাকিয়ে পায়ের মোজা খুলতে খুলতে বলে, ভাবছি অফিসের কাজটা ছেড়ে দেব, বাসে থেকে তোমার কাপড় ধুয়ে দেব, রান্না করে দেব, সাথে ঘরবাড়িও মুছে ধুয়ে চকচক করে দেব। কি বলো তুমি? শামীমের কথা শুনে একটু অবাক হয়। শামীমকে বলে, হঠাৎ এভাবে কথা বলছো যে? রূপা কিছু বলেছে তোমাকে? রূপা কি বলবে? ওর সাথে কিছু করেছ কি? শামীমের কথা শুনে হকচকিয়ে যায় নীরা। শামীম মুচকি হাসে। এর মাঝে রূপা শরবত নিয়ে এসে শামীমের হাতে দেয়। নীরা মুখ চুপসে দাঁড়িয়ে আছে। শামীম শরবতটুকু খেয়ে গ্লাসটা রূপার হাতে দিয়ে বলে, রূপা, আমাদের অফিসে আমার কাজের জন্য একটা সহকারী অ্যাসিস্ট্যান্ট লাগবে। তাই আমি আজকে স্যারের সাথে তোকে নিয়ে কথা বলেছি। স্যার কাল তোকে কাগজপত্র নিয়ে দেখা করতে বলছে। চাকরিটা হয়ে গেলে তোর আর কাজ করে ভাত খেতে হবে না, বুঝলি? শেষের কথাটা শামীম যে নীরাকে উদ্দেশ্য করে বলেছে তা ভালোভাবে বুঝতে পারল নীরা। শামীমের কথা শুনে রূপা যে কতটা খুশি হয়েছে তা বোঝানোর মতো না। প্রতিদিন মোনাজাতে রূপা কান্নাকাটি করত তার একটা কর্মসংস্থানের জন্য। আল্লাহ বুঝি আজ মুখ তুলে চাইলেন। পরদিন সকালবেলা রূপা সব কিছু গুছিয়ে নিয়ে ড্রয়িং রুমে এসে দাঁড়াল। শামীম এক নজর দেখে নিল। পেছন থেকে বেনিটা সামনে এনে দিয়ে শামীম বলল, এইবার ঠিক আছে, আজ থেকে তুই আমার অ্যাসিস্ট্যান্ট। কথাটা বলে রূপার গালটা আলতোভাবে টেনে দিল। তারপর 2 ভাই বোন হাসতে হাসতে অফিসের উদ্দেশ্যে চলে গেল। নীরা আড়ালে দাঁড়িয়ে সবটা দেখলেও কোনো কথা বলল না। কালকের পর থেকে শামীমও তার সাথে প্রয়োজন ছাড়া কোনো কথা বলেনি। নীরার মন খারাপ হয়ে আছে। তবুও বাড়ির সমস্ত কাজ সারতে সারতে দুপুর গড়িয়ে বিকেল হতে চলল। নীরা ভীষণ ক্লান্ত। নীরা একসাথে এত কাজ কখনো করেনি। হঠাৎ করেই তার রূপার কথা মনে পড়ল। ভাবল, রূপারও তো তাহলে এত কষ্ট হতো কাজ শেষে। মনে মনে সে অনুশোচনায় ভুগতে লাগল। কিছু মাস পর রূপার চাকরিটা সেদিনই হয়ে যায়। রূপার আর নীরার কথা শুনে মুখে কাপড় গুজে কাঁদতে হয় না। তা জীবন আল্লাহর রহমতে ভালোই চলছে।
এদিকে নীরার পরপর 3 বার বাচ্চা মিসক্যারেজ হওয়াতে বিছানা থেকে উঠতে পারে না অসুস্থতায়। অনেক ডাক্তার দেখিয়েও কোনো কাজ হয়নি। শেষমেশ ডাক্তার বলে দিয়েছে আল্লাহ দয়া না করলে সে আর মা হতে পারবে না। কথাটা জানার পর থেকে মানসিকভাবে ভেঙে পড়েছে নীরা। শামীমও খুব মন খারাপ নিয়ে ঘুরে বেড়ায়। সন্ধ্যাবেলা নীরা বিছানায় শুয়ে আছে। রূপা তার রুমে আসে তাকে দেখতে। রূপাকে দেখে নীরা তাকে ডেকে তার পাশে বসায়। দুহাত ধরে হাউমাউ করে কান্না করতে থাকে। বলে, তুমি আমাকে মাফ করে দাও রূপা। নীরার এমন আচরণে অবাক হয় রূপা। বিস্মিত হয়ে বলে, কেন ভাবি, কি হয়েছে? মাফ চাইছো কেন? নীরা কাঁদতে কাঁদতে বলে, আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি রূপা, তার শাস্তি এখন আমি পাচ্ছি। তুমি এ বাড়িতে আসার পর যখন জানতে পারি তোমার পেটে বাচ্চা আছে, তখন আমার খুব রাগ হয়েছিল। ভেবেছিলাম তুমি এবং তোমার বাচ্চা আমাদের সংসারে থাকলে খরচ বেড়ে যাবে, বাড়তি একটা ঝামেলা মনে হয়েছিল আমার কাছে। তাই সেদিন তোমার খাবারের সাথে আমি ওষুধ মিশিয়ে দিয়েছিলাম। সেদিন রাতেই তোমার বাচ্চাটা নষ্ট হয়ে যায়। তার শাস্তি হিসেবে আল্লাহ আমার কোল শূন্য করে রেখেছেন। আমি পাপী রূপা, আমি পাপী। কথাগুলো বলে নীরা কাঁদতে থাকে। রূপার যেন মাথায় আকাশ ভেঙে পড়ে। রূপা কোনো কথা বলে না। আড়াল থেকে সব কথা শুনে ফেলে শামীম। ঘরে ঢুকতে ঢুকতে বলে, তোমার এই পাপের শাস্তি আল্লাহ আমাকে সহ দিচ্ছে নীরা। আমি সন্তানের মুখে বাবা ডাক শুনতে পারছি না। কেন এমন করেছিলে তুমি? বলেই শামীম ছোট বোন রূপার কাঁধে হাত রেখে কাঁদতে থাকে। রূপা নিস্তব্ধ হয়ে চোখের জলে ভেসে যাচ্ছে। তাদের চোখের জলের স্রোতে নীরা তার জীবনকে উপলব্ধি করছে। সে বুঝে গেছে এ পাপ থেকে তার মুক্তি নেই। পাপ কখনো বাপকেও ছাড়ে না। আজ হোক কাল হোক, যার যার প্রাপ্য শাস্তি শেষে পাবেই।